২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। রায় ঘোষণার পরপরই প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান শিগগিরই চিঠি যাবে দিল্লিতে। অন্যদিকে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। এই বিচারকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তারা। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। এই রায়ে প্রত্যাশা পূরণ হয়েছে কতটা? আসলেই কি তারা সন্তুষ্ট? এই আয়োজনের আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আছেন শহীদ ফারহান ফায়াজের পিতা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া এবং আছেন জুলাই যোদ্ধা মোহাম্মদ জাকির শিকদার। আপনাদের তিনজনকে আজকের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই শহীদ ফারহান ফায়াজের পিতা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া আপনাকে দিয়ে। শেখ হাসিনা ও সহ 3 আসামির আজকের যে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় হলো একটি ঐতিহাসিক দিন আপনাদের জন্য নিশ্চয়ই ছিল। সেই সাথে জুলাই যোদ্ধার পরিবার, সরকার কিংবা দেশের মানুষ আজকে এই রায় ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন। একটু শুরুতে জানতে চাই এই রায় ঘিরে আসলে কতটা সন্তুষ্ট আপনারা, আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ডিপিসি চ্যানেলকেও। আসলে আজকের রায়টা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক রায়। এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। আমরা যারা আমার মতো আমার সন্তান হারা যতগুলো পরিবার, সবাই আমরা এই দিন গণনা করতেছিলাম যে কবে আমরা এই কাঙ্ক্ষিত রায় দেখে যেতে পারবো। থ্যাঙ্কস গড, ইভেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা প্রসিকিউশনে ছিল তাদেরকে অনেক ধন্যবাদ যে ওনারা খুব আন্তরিকতার সহিত এই রায়টাকে বাস্তবায়ন করার জন্য খুব দ্রুততম সময়েই রায়টা বাস্তবায়ন করেছেন। সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। পাশাপাশি যে রায়ের যে প্রতিফলনটা, এটা তো নিঃসন্দেহে একটা কালজয়ী রায় এবং আমরা রায়ে সন্তুষ্ট, কিন্তু এই রায়টা অবিলম্বে যেন কার্যকর হয় সেইটা আমাদের প্রত্যাশা থাকবে। আর পাশাপাশি যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, ওনার রায়ে এটা কিন্তু আমরা সত্যিই খুব মর্মাহত যে ওনাকে সাজাটা অনেক কম দেওয়া হয়ে গিয়েছে। কারণ এরকম ঘটনা যদি ঘটতেই থাকে একের পর এক, তাহলে তো পরবর্তীতে যারা আসবে বা ফেসিবাদ কায়েম করতে চাইবে তারা তো দৃষ্টান্ত হিসাবে নিবে এটাকে, যে এত বড় ম্যাসাকার, এতগুলো প্রাণের বিনিময়ে সে অনলি জাস্ট 5 ইয়ার্স পানিশমেন্ট, আলটিমেটলি 5 ইয়ার্স তো বিভিন্ন রকমের মারপেচের কারণে বা যে ছুটি থাকে জেলে আমরা জানি যে কোনো মুহূর্তে সে বের হয়ে যেতে পারে। সুতরাং এই রায়টা আমাদের কাছে এটা মনোভূত হয়নি। একটু মনিরা শারমিন আপনার কাছে আসতে চাই। আজকের এই রায় ঘিরে যেমনটা জানাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে, সরকার, দেশের মানুষও প্রতিক্রিয়া জানিয়েছে এবং জামায়াত থেকে বলা হয়েছে যে জনগণের প্রত্যাশা আসলে আংশিক পূরণ হয়েছে। ঠিক যেরকম জনাব আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়ার কাছে আমি বলেছিলাম বা জিজ্ঞেস করছিলাম যে আসলে প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই। যে রাজনৈতিক দলগুলো বলছে, জামাত থেকে বলা হচ্ছে যে আংশিক পূরণ হয়েছে, আসলে কি আংশিক পূরণ হয়েছে প্রত্যাশা নাকি কতটুকু কমতি আছে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সাথে যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, এটি আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের জন্য, যখন আমরা গত 17 বছর কোনো এমন একটা অবস্থার মধ্যে ছিলাম যে কোনো বিচার নাই দেশে, সেখানে এই স্বৈরতন্ত্র কায়েম করার সবচেয়ে বড় যদি বলি মনস্টার, এবং এই এতগুলো 1400-রও বেশি মানুষ শহীদ হয়েছে তো, এবং প্রায় 30,000-এরও বেশি আহত আছে আমাদের সাথে, তাদের আজকে এই রায়টা তাদের জন্য অনেক বড় একটা বিষয়। এবং আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষই তো আমরা আসলে এই আন্দোলনে ছিলাম, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেরই একটা সংগ্রাম ছিল। এই 17 বছরের নিষ্পেষণের একটা ইন্ডিভিজুয়াল স্টোরিও কিন্তু ছিল। সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ আজকে এই রায়ের জন্য উন্মুখ হয়েছিল। আমি যদি বলি, এনসিপির পক্ষ থেকে আজকে আমাদের একটি সংবাদ সম্মেলন করে কিন্তু আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও ব্যক্ত করেছি। সেই জায়গা থেকে দেখেন, রায় হয়েছে, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং দেখেন, এই রায়টাতে খুব বেশি আমরা এটিকে আনন্যাচারাল করে না ফেলি, কারণ এটিই হবার ছিল। 1400 মানুষকে হত্যা করে আসলে
এর থেকে মানে কম কোনো লঘু দণ্ডের কথা তো আমরা চিন্তাও করতে পারি না। এবং আমি গতকালকে শুনছিলাম এক শহীদের মা, উনি বলছিলেন যে একটা হত্যার জন্য একবার ফাঁসি, তাহলে 1400টা মানুষ হত্যার জন্য 1400 বার ফাঁসি দেওয়া উচিত। সুতরাং সেই শহীদ পরিবার, তাদের হয়তো অন্তর আজকে একটু শীতল হয়েছে, কিন্তু এটি হবার ছিল। এই জায়গা থেকে আমি বলতে চাই যে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনাদের দেশে এনে এই বিচারটি কার্যকর করা যায়, সেই দিকে আসলে আমাদের মনোযোগ দিতে হবে। এবং আরও খুব গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস কিন্তু আজকে আমরা প্রত্যেকেই, শহীদ পরিবার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোও কিন্তু এই আব্দুল আল মামুন চৌধুরী ওনার ব্যাপারে কিন্তু এক ধরনের অসন্তোষ আমরা প্রকাশ করেছি। কারণ দেখেন, যখন এখানে জাতিসংঘ থেকে শুরু করে আমি যদি বলি কল রেকর্ড, ফরেন্সিক রিপোর্ট, সব কিছু এইটি সাব্যস্ত করছে যে সেখানে অবশ্যই কমান্ডিং জায়গাতে যারা ছিলেন তারা কিন্তু দোষী। সেই জায়গা থেকে একজন রাজসাক্ষী নেওয়া কতটা যুক্তিযুক্ত, এবং রাজসাক্ষী হয়ে গেলেই কি আসলে দণ্ডটা কমে যাচ্ছে কিনা, এটা কিন্তু ক্রিটিক্যালি দেখার সুযোগ আছে। এবং রাজসাক্ষী বানানোটাও আসলে কতটা যুক্তিযুক্ত, যেখানে এতগুলো এভিডেন্স আমাদের সামনে জলজলে প্রমাণ। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা এই 1 থেকে 1.5 বছরে কিন্তু কিছুই মুছে যায়নি। দেয়ালে দেয়ালে যেই আমরা লেখাগুলো দেখেছি সেগুলোও মুছে যায়নি, শহীদ পরিবারের যে ক্রন্দন সেগুলোও মুছে যায়নি। তাহলে কেন আজকে আসলে রাজসাক্ষীর এই বিষয়টি সামনে এনে এই লঘু দণ্ড দেয়া? এবং 5 বছর একজন, আমি যদি বলি যে ওনার ব্যাপারে, উনি তো একদম কমান্ডিং জায়গাতে ছিলেন, উনি প্রত্যক্ষদর্শী, এবং উনি নিজেও, আমি যদি বলি আসাদুজ্জামান খান কামালের যে বিষয়, এবং উনি তো ওই কমান্ডগুলোই ফলো করেছেন। সো সেই জায়গা থেকে তো উনি একদম ইকুয়ালি দোষী। সেখানে 5 বছরের দণ্ড কিভাবে হয়, এটি একটা বড় প্রশ্নের উদ্রেক করছে। এবং এটি কিন্তু বিচার ব্যবস্থাকে আবার একটা প্রশ্নবিদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা, এটিও একটা বড় প্রশ্ন। সুতরাং সেই জায়গা থেকে আমরা অবশ্যই এই ব্যাপারে সামনের দিকে আমরা একটু এগোতে চাই, এবং আমরা আসলে এই প্রশ্নটা তুলতেই চাই যে কেন এই লঘু দণ্ড। জি, মোহাম্মদ জাকির শিকদার, একটু আপনার কাছে আসতে চাই। যেমনটা মনিরা শারমিন বলছিলেন, এই রাজসাক্ষী চৌধুরী আল মামুন কেন 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে আসলে শহীদ পরিবারের পক্ষ থেকেও বেশ অসন্তোষ প্রকাশ করেছে, এবং আপনার দাবি জানানো হয়েছে যে দ্রুত রায় কার্যকর করা হোক, তাছাড়া আসলে বিচার অসম্পূর্ণ হবে তেমনটা বলা হচ্ছে। কিন্তু একটু আপনার মতামত জানতে চাই। এই যে গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড সাবেক আইজিপি মামুনের সাজা কম হয়েছে বলে অভিযোগ করছে শহীদদের পরিবার, তাহলে এই দাবি পরিপ্রেক্ষিতে যদি বলি, বিচারিক প্রক্রিয়ায় যথেষ্টভাবে কি প্রতিফলিত হলো না কেন? মূল কারণ কোথায় দেখছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে আমাদের দেশে বিচার ব্যবস্থাটা খুবই ভঙ্গুর একটা অবস্থা ছিল। আমাদের বিচার ব্যবস্থা আগের থেকে খুব উন্নত হচ্ছে। আইজিপি সাহেবকে যে আপনার 5 বছরের সাজা দেওয়া হয়েছে, এটাতে আমরা আসলে সবাই ক্ষিপ্ত। উনি রাজসাক্ষী হয়ে যদি পার পেয়ে যায়, তাহলে তো সবাই অপরাধ করবে, বলবে আমি রাজসাক্ষী। আমরা আসলে রাজসাক্ষী এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা বলছি যে এই ওনার যে 5 বছরের সাজা দেওয়া হয়েছে, এটার ব্যাপারে আমরা আপিল করব। ওনার সর্বোচ্চ সাজাটা আমরা কাম্য করি। আমরা চাই যে আমাদের যে একটা আসামি এখন হাজতে আছে, আমরা একে দিয়ে শুরু করতে চাই, যে আমাদের যে বিচার ব্যবস্থাটা দেখাতে চাই যে আমাদের দেশ বিচার করতে পারে এবং কি সর্বোচ্চ সাজা দিতে পারে। শেখ হাসিনা এখন তো পালাতক, সে দেশের বাইরে আছে। তাকে কবে দেশে আনবে, কবে ফাঁসি দিবে, এটা আমরা রায় হয়েছে ফাঁসির, কিন্তু এটা যে আসলে বাস্তবায়ন হবে এটাতে আমরা আশাবাদী না। যতক্ষণ পর্যন্ত তাদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করে ফাঁসির জড়িত যতক্ষণ না ঝোলানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারতেছি না যে এই রায়টা বাস্তবায়ন হবে। ধন্যবাদ আপনাকে। একটু জনাব আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই। একটু ভিন্ন প্রসঙ্গে, আজকে রায় নিয়ে তো কথা বললাম, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। এই যে ফায়াজের আজকে ফায়াজকে হত্যার পেছনে যেই রায় আজকে নিয়ে আপনারা নিশ্চয়ই, আপনার পরিবার সন্তোষ আছেন। ফায়াজের মা কি বলছেন? আজকে ছেলের কোন বিষয়টি আসলে মনে পড়ছে? অ্যাকচুয়ালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন পুনর্গঠন হয়, আমি প্রথম মামলাটা করেছিলাম। সেদিন থেকে আমরা দিন গণনা করতেছিলাম। সেই দিন আদালতে আমার ওয়াইফ, আমার একমাত্র মেয়ে ফারিন, সেও ছিল। মিডিয়ার সামনে আমরা বলেছিলাম যে আমরা তো মামলা করলাম, বাট আমরা এই মামলার শেষ দেখে যেতে পারবো কি না। তো সেই আমাদের একটা সংশয় ছিলই। তারপরে বিভিন্ন রকমের থ্রেট তো ছিলই, বিভিন্ন ডিরেক্ট ইনডাইরেক্ট অনেক রকমের থ্রেট
আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে তো অসম্ভব কিছুই না, দেশের বাইরে থেকে এরকম থ্রেট আসতেছিল। তো যাই হোক, আজকে যে রায়টা হয়েছে, যেটা নাকি একটু আগে জুলাই যোদ্ধা বলল যে একটা রায়ের জন্য একটা ফাঁসি, 1400 একটা হত্যার জন্য 1400 মানে একটা মার্ডারের জন্য একবার ফাঁসি, 1400 মার্ডারের জন্য 1400বার ফাঁসি হওয়া, তাহলে যদি তার মানে পানিশমেন্টটা পুরোপুরি হয়। তো আলটিমেটলি মুনিরা শারমিন যেটা বললেন সেম কথা, এটা তো ন্যূনতম, এর চেয়ে লঘু সাজা তো আর কিছু হতে পারে না, তাই না? এটা ন্যূনতম একটা সাজা হয়েছে, কিন্তু এই সাজাটা মানে যত দ্রুত, যে আমি বলবো যে এই সরকার ক্ষমতায় থাকাকালীনই ওনাকে এনে এটা দ্রুত কার্যকর করা। আর আপনি যেটা আমার প্রতিক্রিয়া বললেন যে আজকে ফারহানের আম্মু বা আমাদের বাসায়, আমি বাসায় এসেই আল্লাহ রাব্বুল আলামিন দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছি যে অ্যাটলিস্ট আমরা রায়টা শুনতে পারছি। বাট কার্যকর সেটা কবে হবে জানি না, কার্যকর হলে তো আরও বেশি শুকরিয়া আদায় করব। জি, আপনার একমাত্র ছেলে ফাইয়াজ যেমনটা বলছিলেন, কোন বিষয়টা আসলে ফাইয়াজ ঘিরে, কিংবা এই যে জুলাই আন্দোলনের সময় আপনারা নিশ্চয়ই পরিবারের তরফ থেকে চাপ থাকে ছেলে যেন রাজপথে না যায়, বিভিন্ন, যেহেতু আপনার সন্তান, সেই বিষয়টি ছিল, সেই সময়কার কোনো স্মৃতিকে আপনার মনে পড়ে কিনা কিছু বলবেন? সেই সময় তো আসলে 18ই জুলাই সকাল 10টায় ও যখন আমি তখন বেরোয় যাই অফিসের উদ্দেশ্যে, আমার বাসা অফিস কাছাকাছি, আমি 10টায় বের হয়েছি জাস্ট। যখন বের হই তখন সে ঘুমাচ্ছিল, ওর রুমেই ঘুমাচ্ছিল। ফজর নামাজ পড়ে শুয়েছে, আবার রাত জেগে পড়াশোনা করে। ও এইচএসসি পরীক্ষার্থী ছিল, এই যে এবার তো তার সহপাঠীরা সবাই এইচএসসি পাশ করলো, বেঁচে থাকলে তারও রেজাল্ট আমরা দেখতে পেতাম। তো যেহেতু একটু লেটে শোয়, বা আমি আর ডাকিনি তখন 10টার সময়, তো আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরে নাকি ওর একটা ফোন আসে, ওর আম্মু বললো যে ফোনটা পেয়েই সে উঠছে, ওঠার পরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে কলেজের ব্যাগ নিয়ে কাঁধে করে বেরিয়ে যাচ্ছে। তো ওই দিন তো কলেজ বন্ধ ছিল, তো কোচিনে যায়। তো ওর আম্মু বা আমরা ভাবছে যে কোচিনে গেছে, আমাকেও আর কিছু বলে নাই ওর আম্মু। এক পর্যায়ে 12টার দিকে মনে হয়, আমি রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ দেখে আমি বাসায় ফোন দিলাম, বললো যে ফায়াজ তো কোচিনে গেছে। তখন আমি ওর ফোনে ট্রাই করছি, ওকে আর পাচ্ছি না। ওর আম্মু একবার রিচ করতে পারছে, ওর আম্মুকে বললো যে আম্মু আমি ধানমন্ডি 27 নম্বরে আছি, এদিকে অনেক গোলাগুলি হচ্ছে। তখন তো মানে আমাদের কেমন অবস্থা। তারপর আমি দিক বিদিক মানে চিন্তা করে পাচ্ছি না। একটা পর্যায়ে আমি অফিসের নিচে নেমে দেখলাম যে মানে 71-এ আমার জন্ম, আমি 71-এর যুদ্ধ দেখিনি, বাট আমার মনে হচ্ছে যে 71-এ এরকম একটা বিভীষিকাময় অবস্থা হয়নি। রাস্তাঘাট মানে সকালে যাওয়ার সময় অতটা মনে হয়নি, বাট ওই মুহূর্তে যে মনে হয়েছে যে পুরো ঢাকা শহর একটা দুর্বিষহ অবস্থা। আমি কি করব দিশা পাচ্ছি না। এর ভিতরেই 2:15টার সময় আমার কাছে মানে আমি যে আবার যে 27 নম্বরের দিকে বা কী করবো আমি মানে কোনো ভেবে পাচ্ছিলাম না। আমার কাছে একটা ফোন আসলো যে ওর এক সহপাঠী ফোন দিল যে ফারহান ফায়াজ তো গুলিবিদ্ধ হয়েছে। তখন তো আমার মানে পায়ের নিচের মাটি এবং আকাশটা মনে হয় মাথার উপর ভেঙে পড়লো। আমি কি করব, তখন ছুটে চলি 27 নম্বরের দিকে, কিছু হেঁটে কিছু রিকশায়, গাড়ি বের করার তো উপায়ই ছিল না। তো আমি অর্ধেক যাওয়ার পথে আবার আরেকটা ফোন আসলো যে ওকে লালমাটিয়া সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি তখন সিটি হসপিটালে ছুটে যাই। সিটি হসপিটালে যেই বিভীষিকাময় অবস্থা, মানে রক্তে পুরা হসপিটাল রক্তের বন্যা বয়ে যাচ্ছে। মনে হয় যে ওর সাথে যারা ছিল সহপাঠী বন্ধুবান্ধব সবাই মানে এক একজন টিয়ার সেল, রাবার বুলেট, রক্তাক্ত অবস্থা। মানে আমি দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। তখন শুনলাম যে ও আইসিইউতে আছে, ছুটে যায় আইসিইউতে যেয়ে আমি ওকে দেখতে পাই যে ও লাইফ সাপোর্টের মতোই মনে হয় ছিল ওর। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দোয়া করতেছি আল্লাহর কাছে যে আল্লাহ ওকে তুমি আমার জীবনের বিনিময় হলে ওকে সুস্থ করে দাও। তো একটা পর্যায়ে ডাক্তার সাহেবরা আমাকে বসালো এবং তখন বুঝতে পারলাম যে সে আর নেই। মানে আমি যাওয়ার কিছুক্ষণ আগেই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর কি। আমার একমাত্র ছেলে, আমার কলিজার টুকরা। আজকে সে রাক্ষসী, যেই স্বৈরাচার তার মতো নিষ্পাপ ছেলেদের জীবন কেড়ে নিল, এরকম ফেসিবাদ যেন এই দেশে পুনরায় আবির্ভাব না হয়, এবং যেই একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেই বন্দোবস্ত থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। বিশেষ করে ইয়াং জেনারেশনেরা যেই নতুন রাজনৈতিক দল গঠন করলো, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি,
ওনার ওই পার্টির একজন আজকে আছেন উপরের লেভেলের নেত্রী, তো ওনাদের কাছে আহ্বান যে আপনারাও সোচ্চার থাকবেন যেন পরবর্তীতে এরকম ফেস্টিভ্যাল যেন আর পুনরায় এই দেশে মাথা চাড়া না দিতে পারে। বিশেষ করে রাজনৈতিক বন্দোবস্ত থেকে আমাদের বেরোয় আসতে হবে, একটা সুন্দর বাংলাদেশ যেন তাদের ত্যাগের বিনিময়ে আমরা পাই, এই প্রত্যাশা থাকে। জি, আপনাকে ধন্যবাদ জনাব আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া। আমরা বিরতি নিয়ে ফিরছি, আবারও আসবো আপনার কাছে। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের জুলাই গণহত্যার মামলা নিয়ে বিশেষ আয়োজন থেকে, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের জুলাই গণহত্যার মামলা নিয়ে বিশেষ আয়োজনে। আবারও ফিরে যেতে চাই জনাব আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া। বিরতির আগে আপনি আপনার সেই স্মৃতিগুলো মনে করছিলেন জুলাই আন্দোলনের সময় ফাইয়াজ ঘিরে, ফাইয়াজের শেষ মুহূর্তের কিছু স্মৃতি আমাদের সঙ্গে বলছিলেন। একটু জানতে চাই, ফায়াজের মা, যার সাথে আসলে ফায়াজের শেষ সময়ে কথা হয়েছিল, আসলে ফায়াজের শেষ কথা তার সাথেই হয়েছিল, তার জন্য আসলে বিষয়টা আসলেই অনেক বেদনার। আর মা সন্তানহারা হওয়া, আসলে এটা আসলে এই ফিলিংসটা আসলে সবাই বুঝবেও না, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। এবং আমরা শুনেছি যে ফায়াজের মা এখন আর বিরিয়ানি রান্না করেন না, কারণ ফায়াজ অনেক বিরিয়ানি পছন্দ করতেন। এই বিষয়গুলো ঘিরে ফায়াজের মা নিয়ে কি কিছু বলবেন কিনা? আসলে সেই দিনটা তো আসলে 18ই জুলাই। আমি তো আমার ছেলেকে যখন বললাম তো একটু আগেও যে আমি তো ওর সাথে কথা বলতে পারিনি, আমি তো চলে গিয়েছি, ও তখন ঘুমাচ্ছিল। ওর আম্মু ওকে সারা জীবনের জন্য লাস্ট ব্রেকফাস্টটা করিয়ে দেয়। তারপর যখন ওর রাজপথে আন্দোলনে যায়, তখন তো আমি ট্রাই করি, ফোনে পাই না, ওর আম্মু ট্রাই করে লাস্ট একবার পেলো। যখন ও বলতেছিল যে আম্মু এদিকে অনেক গোলাগুলি হচ্ছে, আমরা ধানমন্ডির দিকে একটা সেফলি জায়গায় আসি, এটা হয়তো সান্ত্বনার জন্য বলছে ওর আম্মুকে যে সেফলি জায়গায় আসি, তুমি টেনশন করো না। তারপরে মায়ের মন তো, মা তো আর কোনোভাবেই মেনে নিতে পারে না। আমাকে ওর আম্মুই ফোন করলো যে ফায়াজ কিন্তু আন্দোলনে গিয়েছে। তখন আমিও তো স্থির হয়ে গেলাম যে কি করা যায়। আমি তখন বললাম যে ঠিক আছে, নিচে নেমে অফিসে রাস্তার যে অবস্থা দেখলাম, পরে ছুটে যাই ওই 27 নম্বরের দিকে। একটা পর্যায়ে তো যা হবার নয় তাই হলো। আমার ছেলের মতো নিরীহ অনেক ছেলেকে ওরা জীবন কেড়ে নিল। পাশাপাশি ওর যেই স্মৃতিচারণ যেটা বললেন, যে ও সবচেয়ে পছন্দ করতো ও গরুর মাংস, বিরিয়ানি, তো পিৎজা, এই জিনিসগুলো এখন না আমাদের ঘরে আর ওইভাবে খাওয়া হয় না কারোরই ওইভাবে। কারণ যখন এমনিতে তো প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমার কলিজার ধন, সে আমরা তো স্মরণ করবই, কিন্তু বিশেষ করে ওর ফেভারিট মেনুগুলো যখন ঘরে আসবে তখন তো কষ্টটা আরও বেশি লাগে যে আজকে আমার বাবাজি নাই, আমরা কি করে এটা খাবো। ওর আম্মুর সেম তাই, ওইভাবে আর হয় না আর কি বিরিয়ানি পাকানো। বা তার ফেভারিট যেমন গরুর মাংসটাও খুব পছন্দ করতো সে। আর পিৎজা তো ওর নিয়মিতই ছিল, পিৎজার প্রতি খুব একটা অ্যাডিকশনই ছিল বলা যায়। পিৎজাও আর ঘরে আনা হয় না, এর অবস্থা আর কি। আসলে এখানে আসলে কি বলবো সেটা আসলে আমি আসলে বাক্য আমার কাছে নেই আসলে আপনাকে কিছু বলার মতো। কিন্তু আজকে রায় হয়েছে, এটি একটি ঐতিহাসিক দিন আপনার জন্য, আপনার পরিবার ঘিরে নিশ্চয়ই একটি ঐতিহাসিক দিন। এবং যেদিন রায় কার্যকর হবে সেদিনের অপেক্ষায় নিশ্চয়ই আপনারা আছেন, সেই সাথে যারা আহত হয়েছেন জুলাই আন্দোলনে কিংবা শহীদ হয়েছেন তারাও নিশ্চয়ই আছে। সেই কামনা করছি আমরা যেন খুব দ্রুতই সরকার এই রায় কার্যকর করতে পারে। একটু মনির আশরামিন, আপনার কাছে যেতে চাই, রায় নিয়েই আছি আপনার কাছে। অনেকে বলছেন যারা পলাতক তাদের বিচার আসলে অসম্পূর্ণ, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? সেই সাথে আমরা জানি যে ইন্টারপোল কিন্তু এর আগেও চেষ্টা করেছিল ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে, কিন্তু ব্যর্থ হয়েছিল। এবার আসলে তাদের পদক্ষেপ যদি তারা নেয়ার কথা রয়েছে, সেই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটা আসলে কতটা বাস্তবসম্মত হবে, কিংবা এবারও কি ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা, কি বলবেন? দেখেন, তার আগে আরও একটা বিষয় আমি একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু শুধুমাত্র আজকে যেই 3 জনের ব্যাপারে রায় হয়েছে, শুধু তারা কিন্তু ব্যক্তি না,
আওয়ামী লীগকে কিন্তু অলরেডি আমাদের পক্ষ থেকে আমরা বলেছি দল হিসেবে বিচারের আওতায় আনা, কারণ আইসিটির যে আইন সংশোধনের মাধ্যমে এখন কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব। সুতরাং সেই জায়গাতেও কিন্তু আমাদের বড় একটা পদক্ষেপ নেওয়ার আছে, কারণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে শুধুমাত্র এই ব্যক্তি ধরে তো আসলে আওয়ামী লীগ তো আসলে যারা আছে শেখ হাসিনা তো শেখ হাসিনা না। সুতরাং সেই জায়গা থেকে আমাদের মানে দল হিসেবে এটি বিচারের আওতায় তাকে আনতে হবে। এবং দেখেন এই যে আমরা এর আগেও শুনেছি যে ইন্টারপোলের পক্ষ থেকে তা মানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, ভারত থেকে ফিরিয়ে আনার এক ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে, তবে সেই জায়গা থেকে ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এখন যে অবস্থা, একজন অপরাধী, একজন গণহত্যাকারী, তার কিন্তু আদালতে রায় হয়েছে এবং এই আদালতে যদি আপনি এই সাপোর্টিং ডকুমেন্টগুলো দেখেন, সেগুলো কিন্তু তাদের পক্ষ থেকে, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে যে এই রায় এটা যে কোনো জায়গায় মানে আন্তর্জাতিকভাবেও যদি চ্যালেঞ্জ করা হয় এই রায়টা এটাই থাকবে, মানে এর থেকে কোনোভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ নেই। সুতরাং সেই জায়গা থেকে আমি যদি বলি যে এখানে কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ককেও কিন্তু অনেক বড় একটা প্রশ্নের মুখে ফেলে দিবে যদি আসলে অপরাধী প্রত্যার্পণ যে চুক্তি আছে আমাদের, সেটি ফলো করে আমাদের যারা আমাদের নেগোশিয়েটর আছে, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, উনি কিন্তু রিসেন্টলি দিল্লিতে যাচ্ছেন। সুতরাং সেই জায়গা থেকে ওনারা এই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারে এবং আমাদের যেই আন্তর্জাতিক ফরেন যে উপদেষ্টা আছেন তৌহিদ সাহেব, উনিও কিন্তু আজকে বলেছেন যে ওনাদের পক্ষ থেকেও প্রচেষ্টা থাকবে এবং ওনারা এই ব্যাপারে কনফিডেন্ট যে ওনারা যে চুক্তি আছে সেই চুক্তি বন্দি, মানে আমি যদি অপরাধী বিনিময় চুক্তির কথা বলি, সেটির মাধ্যমে ওনারা এই চেষ্টাটা করবেন। এবং এক্ষেত্রে আইনি যে প্রক্রিয়াগুলো আছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার উনিও তো বলেছেন যে এই ব্যাপারে ওনাদের আন্তরিকতা থাকবে। এবং আরও একটি ব্যাপার দেখেন, এইবার আমরা আশা করব এবং এটা এবার হতে হবে, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি, আপনি খেয়াল করবেন আমাদের আজকে যাদের কথাই আপনি শুনছেন, শহীদ পরিবার বলেন, রাজনীতিবিদ বলেন বা আহতদের কথা বলেন, তারা কিন্তু সবাই বলছে যে এটি খুব দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। এবং যদি আমি বলি যে শেখ হাসিনা যদি আপিলও করতে চায়, তার কিন্তু 1 মাসের একটা 30 দিনের একটা সময় দেয়া আছে এবং আপিল তখনই করতে পারবেন। আজকে চিফ প্রসিকিউটরের তরফ থেকেও বলা হয়েছে আপিল করার সুযোগ তখনই থাকবে যখন আদালতে উপস্থিত থাকবেন, তাছাড়া আসলে আপিল করার কোনো সুযোগ নেই। একদম। তো আমরা সেটাই বলছি যে ওনার একজন অপরাধী, তারও তো নিজের একটা বক্তব্য থাকতে পারে, উনি আসুক, উনি দেশে আসুক, দেশে এসে উনি ওনার বক্তব্য উপস্থাপন করুক, উপস্থাপন করে উনি হচ্ছে এই জায়গা থেকে ওনার আসতে হবে প্রথম কথা। এবং আরো একটা ব্যাপার দেখেন, এই জায়গাতে আপনি সবসময় খেয়াল করবেন, আজকে সারাদিন বারবার করে একটা কথা বলা হচ্ছে যে এই সরকারের আমলেই যাতে এই বিচারটা কার্যকর হয়, এই রায়টা কার্যকর হয়। কেন বলা হচ্ছে বলেন তো? সেটা হচ্ছে কোনো না কোনোভাবে যখন আমরা এই ট্রাইব্যুনালের মাধ্যমে এই এত বড় একটা রায়, যেটা আসলে শহীদ পরিবার বলেন, আহত বলেন, সবার কাছে একটা গুরুত্বপূর্ণ এবং একটা ঐতিহাসিক বলা হচ্ছে, সেই জায়গা থেকে এই সরকারের প্রতি এক ধরনের আস্থা তৈরি হয়েছে, যেটার কারণে সবাই বলছে যে অন্তত খুব দ্রুততম সময়ের মধ্যে এই সরকার যাতে এটি কার্যকর করেন, এই বিষয়টিতে আহ্বান জানানো হচ্ছে। জি, মোহাম্মদ জাকির শিকদার, একটু আপনার কাছে আসতে চাই, যেমনটা ফাইয়াজের পিতা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া জনাব ওনার কাছে জানছিলাম সেই সময়কার কথা, আপনার কাছে একটু জানতে চাই, আপনিও তো গুলিবিদ্ধ হয়েছেন, আপনার বা পায়ে গুলি লেগেছিল এবং আপনি আমাকে যেমনটা বলছিলেন বিরতির সময় যে 3 মাস সময় লেগেছে আসলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে আপনার, আবার 3 মাস আপনি একদম বেড রেস্টে ছিলেন, কমপ্লিট বেড রেস্টে ছিলেন যেমনটা বলছিলাম, সেই সময়ের কিছু কি শেয়ার করবেন আমাদের সাথে? আমি যখন গুলিবিদ্ধ হই 18 জুলাই বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, রাত্রে মেবি 9:30, টাইমটা এক্স্যাক্টলি খেয়াল নেই, তখন সাথে সাথে আমার সহযোদ্ধারা আমাকে ধরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার সাথে সাথে আমাকে ডক্টর দেখেই বলে যে ওনার চিকিৎসা এখানে সম্ভব না, ওনাকে আপনারা পঙ্গু হসপিটালে নিয়ে যান। তো ওদিনকার রাস্তা আসলে যুদ্ধ পরিস্থিতি ছিল, যুদ্ধ তো আসলে কখনো দেখি নেই। তখন 18 তারিখ আমাদের বাড্ডাতে এতটাই গ্যাঞ্জাম ছিল, আসলে যুদ্ধ পরিস্থিতি, হেলিকপ্টার থেকে ফায়ারিং চলতেছে, দূর থেকে ফায়ারিং চলতেছে, ভীষণ মানুষ নিহত হচ্ছে, আহত হচ্ছে। আমরা তারপরও মাঠে ছিলাম। তাৎক্ষণিকভাবে আমি ঢাকা মেডিকেল, আমি নিজে ডিসিশন নিই ঢাকা মেডিকেল যাব, অ্যাম্বুলেন্সে উঠলাম। তো অ্যাম্বুলেন্সে যখন ওঠার সাথে সাথে ড্রাইভার, আমি বললাম যে আপনি ঢাকা মেডিকেল যান, এর ভিতরে বলতেছে দাঁড়ান আরেকটা রুগী আছে, ওনাকে একটু নিয়ে যান আপনাদের সাথে। তো আমাকে যখন অ্যাম্বুলেন্সে দিল, ওই রুগীটাকে যখন দিল, অ্যাম্বুলেন্স ড্রাইভার বলতেছে আপনারা ওনাকে নিলেন কেন? তো আমি বলতেছি ওনাকে নিয়েছি কেন, আমার একজন আহত যোদ্ধা, আমি কেন নিব না? বলতেছে উনি তো ডেড, উনি তো মারা গেছে, আপনারা তো নেমে যাবেন, আমি লাশ নিয়ে কী করব? আমি বলতেছি দেখেন ভাই, আপনি দ্রুত চলে যান
হসপিটালে না হলে আমি ওনার রাস্তায় যাবো। আর উনি মৃত না জিত সেটা আপনার দরকার নেই। আমরা যে হসপিটালে যাচ্ছি ডক্টর দেখবে, তারপর ওনাকে ডেট ঘোষণা করবে। আপনি যান, আমি আগে ওনাকে নামাবো, ওনাকে রিলিজ করার পরে আমি নিজে নামবো। আমি ওনাকে আপনার কাছে রেখে দিব না, আপনার ওনাকে নিয়ে ঘুরতে হবে না। তারপর ড্রাইভার সাথে সাথে যায়, যাওয়ার পরে আমাকে ঢাকা মেডিকেল যখন নামি, ওইখানে তো প্রচুর রুগী থাকে। আমাকে দেখার সাথে সাথে ডক্টর বলতেছে ওনার 2 হাতে 2টা ক্যানেলা লাগায় স্লাইন লাগায় দেন, আর আপনার 3 ব্যাগ ব্লাড ম্যানেজ করেন ইমিডিয়েটলি। তো এখানে ঢাকা মেডিকেল আমি এটা সত্যি কথা প্রাথমিক যে চিকিৎসাটা সাথে সাথে যাওয়ার সাথে সাথে আমি পাই। তো ওইখানকার ডক্টর আমাকে এক্সরে করে দেখে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। ওইখান থেকে আমাকে তাৎক্ষণিকভাবে হৃদরোগে আমাকে ট্রান্সফার করে। হৃদরোগে যাওয়ার সাথে সাথে বলতেছে দেখেন আমার ওনার হাড়ে প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে, আপনারা তো হাড়ের কাজ করবেন, এক্ষুনি আপনারা পঙ্গুতে নিয়ে যান, হাড়ের কাজ করে দেন আমাদের কাছে নিয়ে এসেন, আমরা রগের কাজ করে দিব। তো পঙ্গুতে যাওয়ার পরে আবার হতাশ হয়ে যাই। প্রচুর রুগী, প্রায় শত শত রুগীর সিরিয়াল। কয়দিন পরে কেটে ফেলা হয়? আমি ওই দিনকার রাত্রি আমার অপারেশন হয়। ডক্টর বলতেছে, আমি ডক্টরকে বললাম যে আমার তো হৃদরোগে যেতে বলছে, যে রগের কাজটা করে। বলছে না মাশাআল্লাহ আপনার পা ভালো আছে, আপনার হয়তো 6 মাস 1 বছর সময় লাগবে, আবার ঠিকমতো হাঁটতে পারবেন না, হয়তো দৌড়াতে পারবেন না। পরের দিন শুক্রবার থেকে শনিবার সকালে সেই ডক্টর এসে বলতেছে কি আপনার পায়ের অবস্থা খুবই খারাপ, এখন হৃদরোগে যান। তো আমি তখনই বুঝতে পারছি যে সামথিং রং। হৃদরোগে যাওয়ার পর আমার পাটা পুরাটা ফেরা বলতেছে। আমাকে আর কিছু বলে না, আমার ফ্যামিলিকে বলে যে যত দ্রুত সম্ভব পাটা কেটে ফেলার জন্য। তো শনিবার দিনকে ডিসিশন নেওয়া হয়, আমি বৃহস্পতিবার গুলি খাই, শনিবার ডিসিশন নেওয়া হয় পাটা হবে। একটু আমাদের দর্শকদেরকে দেখানো। আমার এখন বাপাটা নেই, আমার বাপাটা পুরোটাই কাটা গেছে। আমি এখন কৃত্রিম লিম্ব দিয়ে হাঁটাচলা করি। এটা এখন আমার পায়ের অবস্থাটা। আসলে আপনার জন্য যেমনটা আমি বলছিলাম, আমি জনাব শহীদুল ইসলাম ভূঁইয়ার কাছেও বলছিলাম যে আসলে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের যে আশা ছিল বিচার, সেই রায় আজকে ঘোষণা হয়েছে এবং আমরা কামনা করি যে খুব দ্রুত সেটি কার্যকর হবে, যেন সবার প্রত্যাশা পূরণ হয়। একটি বিরতি নিয়ে ফিরছি। বিরতি নিচ্ছে ডিবিসি নিউজের জুলাই গণহত্যার মামলা নিয়ে বিশেষ আয়োজন থেকে, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের জুলাই গণহত্যার মামলা নিয়ে বিশেষ আয়োজন। আবারও ফিরতে চাই মোহাম্মদ জাকির শিকদার আপনার কাছে। এই রায় নিয়ে যদি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এই রায় নিয়ে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি কি মনে করেন এই বিচার বাংলাদেশের ভবিষ্যতে রাষ্ট্রীয় যে নিপীড়ন সেটি থেকে কি আসলে রোধ করতে পারবে, নাকি আবারও সেই একই ধরনের শক্তি তৈরি করার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আমি আশা করি যদি এই রায়ের যে সুষ্ঠুভাবে যদি শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানো যায়, তাহলে কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল আর স্বৈরাচার হয়ে উঠবে না। কারণ দেখবে যে আমি যদি অপকর্ম করি আমার বিচার হবেই। আসলে আমরা বিচারটাই চাই যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাক। দেশের প্রতিটা মানুষ সেটা চায় যে এই দেশে বিচার আছে, সে যত বড় লোক হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, তার বিচার হবে। আচ্ছা, বিচারের বাস্তবায়নটা চাই, ফাঁসির বাস্তবায়নটা চাই। এই যে আজকে রায় ঘোষণা করলো, ঠিক আছে, কিন্তু বিচার হলো না, সে পলাতক আসামি, তাকে আনতে পারলো না, সেই ক্ষেত্রে কোনো লাভ নেই। আমরা চাই তাকে দেশে ফিরে আনা, দেশে ফিরে এনে ফাঁসির দড়িতে ঝুলানো। এটাই তারপরেই দেশের মানুষের মনে শান্তি ফিরে আসবে যে না, আসলে এদেশে বিচার আছে, আমরা বিচারের ঊর্ধ্বে নাকি। জি, মনিরা সাহেব, আমি একটু আপনার কাছে আসতে চাই। আজকের রায়ের পরে আরও কি নিরাপত্তার কোনো ঝুঁকি বাড়লো কিনা? জুলাই যারা শহীদ পরিবার আছে, কিংবা জুলাই আহত হয়েছেন, কিংবা আপনারা যারা রাজপথে ছিলেন, আগেও ঝুঁকি ছিল, নিরাপত্তার ঝুঁকি ছিল, কিন্তু এই মুহূর্তে যেহেতু রায় ঘোষণা হয়ে গেছে, এরপরে কি ঝুঁকি আরও বেড়েছে কিনা, কি বলবেন? না দেখেন, আমরা তো আসলে ঝুঁকির মধ্যেই আছি। আপনি যদি গত কিছুদিনের ঘটনা খেয়াল করেন, আমাদের মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হচ্ছে আমাদের অফিসের সামনে, এবং এই রায়ের পরে তো অবশ্যই যারা আসলে এখনও ফ্যাসিবাদী সেই কাঠামোটার মানে সুবিধাভোগী, তারা কিন্তু চাইবেই যে কোনোভাবেই আসলে আমাদের অ্যাটাক করতে। তবে আমরা আন্দোলনের মধ্যে থেকেই একটা কথা বলছিলাম যে উই আর অলরেডি শহীদ। আমি আজকে এমন একটা জায়গায় বসে আছি যেখানে হচ্ছে এখানে আমার মা থাকতে পারতেন, এবং এমন একটা জায়গায় বসেছে যেখানে হচ্ছে আমার আজকে এই চেয়ারে থাকতে পারতাম আমি। তো সেই জায়গা থেকে আমরা আসলে সেই ভারটা আমরা অনুভব করি।
সুতরাং শুধু রাজনীতির জন্য রাজনীতি যাতে না হয় এবং এই হাসিনাকে আসলে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং তার বিচার কার্যকর করার ক্ষেত্রে আমি বলবো কোনো রাজনৈতিক দল যাতে এটা নিয়েও রাজনীতি না করে এবং এটি যাতে বাংলাদেশে আজকে যে রায়টা প্রতিষ্ঠিত হয়েছে সেই রায়টা যাতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা যায় সেজন্য সকল রাজনৈতিক দল সহ শহীদ পরিবার, আহত এবং সকল গোষ্ঠীর একসাথে এই একটা বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। জি, নিশ্চয়ই আমরা সে প্রত্যাশা আছি। জনাব আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া, আপনার কাছে একটু আসতে চাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, একটু জানতে চাই নতুন প্রজন্ম কিংবা রাজনৈতিক দলগুলোর জন্য আজকে যে রায় কিংবা এই যে বিচার প্রক্রিয়া, এটা থেকে আসলে শেখার মতো কোনো বার্তা আছে কিনা, বা আপনার মতামত কি এই বিষয়ে, নাকি আবারও বিভক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ। আসলে নতুন প্রজন্ম তো এইটাই প্রত্যাশা করে যে আর যেন কোনো স্টুডেন্টকে রাজপথে বা তার শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয়, এই ধরনের স্বৈরাচার যেন পুনরাবৃত্তি না আসে, বা রাজনৈতিক দল যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা যেন আবার সেই স্বৈরশাসকে রূপান্তরিত না হয়, এই প্রত্যাশাটা নতুন প্রজন্মের। আর আমি সেই প্রত্যাশা করি, যেহেতু আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, এবং রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এখান থেকে শিক্ষা নিতে হবে যে সে হত্যাকারী বা যে নাকি এত বড় ম্যাসাকার একটা অকারেন্স করেছে জুলাই অভ্যুত্থানে, তো তাদের যেমন রেহাই হয়নি, তারা যেমন বিচারের ঊর্ধ্বে না, তারা যেমন সাজা পেয়েছে বা সাজাটা কার্যকর যদি আরও দ্রুত হয়, সেখান থেকে রাজনৈতিক দল বা যারা ফেসিবাদী চিন্তাভাবনা করবে তারা এখান থেকে শিক্ষা নিতে পারবে, আমি এটাই প্রত্যাশা করি। জি, মোহাম্মদ জাকির সিকদার, একটু শেষ পর্যায়ে আপনার কাছে আসতে চাই। যেমনটা জনাব আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া বলছিলেন, বিচার কাজ যত তাড়াতাড়ি কার্যকর করা যায় কিংবা রায় যত তাড়াতাড়ি কার্যকর করা হয় ততই তাদের আসলে জন্য ভালো, কিংবা শহীদদের জন্য সেই কামনা আছে। একটু জানতে চাই, যদি শেষ পর্যন্ত রায় কার্যকর না হয়, এখানে একটু যদি থেকে যাচ্ছে, কিংবা বিলম্বিত হয় দীর্ঘ সময়ের জন্য, সেই সম্ভাবনা কি দেখছেন কিনা? আমি এটা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ফাঁসির দড়িতে না ঝুলবে ততক্ষণ পর্যন্ত আসলে এটা বাস্তবায়ন হবে। যখন সে ফাঁসির দড়িতে ঝুলবে তখন এদেশের মানুষ শান্তি পাবে। আমরা যারা আহত হয়েছি, যারা নিহত হয়েছি, নিহত পরিবার যারা আছে, যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, সোজা কথা বাংলাদেশের সব জনতাই এই রায়টা বাস্তবায়ন চায়, যারা দেশকে ভালোবাসে। যে দেশকে যারা নষ্ট করছে, দেশের মানুষের প্রতি যারা গুলি চালাইছে, দেশের মানুষের যারা গুম করছে, দুর্নীতি করছে, দেশটাকে যারা ফাঁকা করে দিছে, তারা আসলে কি করে নেই। আসলে সবাই চায় যে শেখ হাসিনার ফাঁসিটা হোক, শেখ হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসির দড়িতে ঝুলাক। আমরা যতক্ষণ পর্যন্ত ফাঁসির দড়িতে না ঝুলতে দেখতেছি ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না আসলে তার ফাঁসি হবে। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ডিবিসি নিউজের জুলাই গণহত্যার মামলা নিয়ে বিশেষ আয়োজন এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।